শুভ সন্ধ্যা। একটু সময় লেগেছে কিছু যান্ত্রিক ত্রুটিতে। অনলাইন পড়াশুনোর অসুবিধে সবাই জানে, ডিজিটাল ডিভাইডের কথাও সবাই জানে, ফলে আশা করি মার্জনা করে দেবেন ভাই আপনারা সবাই। আজকের আলোচ্য বিষয় এই নতুন শিক্ষানীতি এবং নতুন শিক্ষানীতি নিয়ে আমাদের বিভিন্ন যে অসুবিধে রয়েছে, যে আপত্তিগুলো আমরা এর যখন খসড়া ছিল, এটি শিক্ষানীতি যখন খসড়া অবস্থায় ছিল তখন থেকেই যে আপত্তি জানিয়ে আসছিলাম, সেই আপত্তির নানা কারণ অনুসন্ধান। প্রথমত যে বিষয়টা হচ্ছে যে গোটা দেশ, আমরা সবাই অতিমারিতে নাজেহাল, গোটা দেশ বিপন্ন, লক্ষ লক্ষ মানুষ তারা বিপর্যয়ের মধ্যে রয়েছেন। যে কাজটা সরকারের এই সময়ে করার কথা, সেটা হচ্ছে এই সাংঘাতিক বিপর্যয় থেকে দেশকে বার করে নিয়ে আসা, সমস্ত তার নজর সেদিকে কেন্দ্রীভূত করে, সেটা তারা করছেন না। সেটা তারা করছেন না। না করে যেটা করছেন, একের পর এক তারা সার্জিক্যাল স্ট্রাইক করতে ভালোবাসে, একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক করে যাচ্ছে। এই তাদের যে নানান সার্জিক্যাল স্ট্রাইক, তার মধ্যে নবতম যে সংযোজন, সেটা হচ্ছে নতুন শিক্ষানীতিকে চূড়ান্ত করে বের করে দেওয়া, চূড়ান্ত করে ফেলা। গত বছর এটার খসড়া সামনে এসেছিল, সেই খসড়ার ওপরে নানান লোকের মত তারা চান, আমরা সবাই পাঠিয়েছিলাম। সেই খসড়াও নাকি তারা নানান লোকের সঙ্গে কথা বলেই তৈরি করেছিলেন। কাদের সঙ্গে কথা বলে তৈরি করেছিলেন সেটা প্রশ্ন তো বটেই, তার উত্তরটাও জানা। তার মধ্যে এক্ষুনি না হয় নাই গেলাম। এই খসড়া যে শিক্ষানীতি ছিল, সেই শিক্ষানীতিতে আমরা সবাই মিলে আমাদের গোটা দেশের প্রগতিশীল শিক্ষাব্রতী যে সমাজ, সেই সমাজের আমরা সকলে মিলে তার বিভিন্ন যে দিকগুলো ছিল সেগুলো নিয়ে আপত্তি তুলেছিলাম। এআই ফুক্টো, অল ইন্ডিয়া ফেডারেশন অফ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অর্গানাইজেশন, এআই ফুক্টো আমাদের শিক্ষকদের মধ্যে থেকে তারা আপত্তি করেছিল। ফেডকুটা, সেন্ট্রাল ইউনিভার্সিটির যে টিচার্স অর্গানাইজেশন, তারা আপত্তি করেছিল। স্কুল শিক্ষকদের যে সর্বভারতীয় সংগঠন আছে এসটিএফআই, তারা আপত্তি করেছিল নানান বিষয় নিয়ে। বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন তারা আপত্তি জানিয়েছিল, তার মধ্যে অবশ্যই এসএফআইও আছে, তারাও আপত্তি জানিয়েছিল। তো আমরা সবাই নানান বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিলাম এবং সঙ্গত কারণেই জানিয়েছিলাম। এরপর যখন এই নীতি চূড়ান্ত হয়ে সামনে এলো, সেই আলোচনা, সেই চূড়ান্তকরণের আগে আমরা ভেবেছিলাম, সবাই ভেবেছিলাম আমরা, যেটা তো দেশের সংসদ আছে, সেই সংসদে অন্তত এই নীতি, একটা এত বড় একটা নীতি, দেশের শিক্ষা ব্যবস্থার তারা বলছেন আমূল বদলে দেবেন, সেই আমূল বদলে দেওয়া নীতি নিয়ে সংসদে বিশদ আলোচনা হবে। কোনো আলোচনা হলো না। সংসদকে একদম এড়িয়ে গিয়ে, পাশ কাটিয়ে গিয়ে এই নীতি চূড়ান্ত করে দেওয়া হলো। ঠিক আছে, নীতি চূড়ান্তকরণ হলো, বেশ। এতে অনেকেই সন্তুষ্ট হয়েছেন, অনেকে খুব খোলা গলায় তাদের সন্তুষ্টির কথা বলেছেন এবং একদম সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলেছেন যে এই শিক্ষানীতির প্রায় 80% তাদের মনোমত হয়েছে। তাদের যে নানান রকমের প্রস্তাব এবং পরামর্শ ছিল, সেই পরামর্শ মেনেই হয়েছে। সংঘ পরিবারের যে শিক্ষা সংগঠন, তারাই কথা বলেছে। সংঘ পরিবারের আরও অন্যান্য যে শাখা সংগঠন, সেখান থেকেও খুব দ্ব্যর্থহীন ভাষায় এই কথা বলা হয়েছে যে তারা সন্তুষ্ট। তো তাহলে এই নীতিটার এবারে আনাচে কানাচে একটুখানি ঢোকা যাক। যদি এক ঝলক পড়ি, প্রথম যে খসড়া ছিল সেটা প্রায় 484 পাতার একটা খসড়া, একটা দলিল। এইটা আকারে অনেক কম, কলেবরে অনেক কম, 64 পাতার 66 পাতার একটি দলিল।
যদি এক ঝলকে পাতা উল্টে পড়ে যাই, বেশ লাগে। আমি প্রথমে যখন পড়লাম এই নথিটা, যখন চূড়ান্ত নথিটাতে যখন চোখ বুলালাম, আমার তো ভালোই লাগছিল। তারপরে একটু খুঁটিয়ে, ওই যে যাদের ওই ভাবা প্র্যাকটিস আছে, তাদের ওইটাই অসুবিধে, একটু ভাবতে বসলেই অসুবিধে হয়। তো দেখা খুব পরিষ্কার যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে, এটা ওই যেগুলো দেখে ভাল লাগছিল সেগুলো হচ্ছে এটা রাংতার মোড়ক, এবং রাংতার মোড়কের তলায় যেটা রয়েছে সেগুলো হচ্ছে কিছুই না, একেবারে বিষের থলি, বিষ ভাণ্ড। রাংতা মোড়া একটি বিষ ভাণ্ড, একদম। প্রাথমিক স্তরের আগে প্রাক প্রাথমিক শিক্ষা, শিশুদের প্রাথমিক যে শিক্ষাদান, তার আগে থেকে আরম্ভ করে একদম উচ্চ শিক্ষার উচ্চতম স্তর পর্যন্ত বিভিন্ন বিষয় এই নথিতে বলা হয়েছে। এবং বলা হয়েছে এত বিষয় এই সীমিত পরিসরে সব কথা বলে ওঠা যাবে না। যেখানে অঙ্গনবাড়ির এবং প্রাথমিক স্তরের শিক্ষার কথা আসছে, যে প্রাক প্রাথমিকের কথা হচ্ছে, দু একটা কথা বলে আমি ছুঁয়ে যাব বলে বলছি। প্রাক প্রাথমিক, সেখানে বলা হয়েছে যে অঙ্গনবাড়ি যে সমস্ত রয়েছে, কর্মী আছেন, তারা এবং প্রাথমিক স্কুল, তারা দুজনে মিলেই এই একদম মানে হাঁটি হাঁটি পা করা শিশু, তারা হচ্ছে গিয়ে ওই খেলাধুলা ইত্যাদি নানান শিক্ষা টিক্ষা দেবেন। তো প্রায় দেশে মোট অঙ্গনবাড়ি যে শিক্ষায়তন রয়েছে প্রায় 14 লক্ষ রয়েছে। তাদের কি দশায় আছে, কি দশায় তারা আছে, সে অঙ্গনবাড়িগুলোর কি অবস্থা, এটা তো জানতে একটু ইচ্ছে করে। সে বিষয়ে একটি কথাও এখানে বলা হলো না। এবং এই যে অঙ্গনবাড়িতে যারা যে সমস্ত শিক্ষাকর্মীরা কাজ করেন, শিক্ষিকারা বা শিক্ষকরা কাজ করেন, তাদের প্রশিক্ষিত করা, তাদের বেতন দেওয়া, তাদের মর্যাদা দেওয়া, যথোচিত মর্যাদা দেওয়া, কিভাবে কি হবে সে বিষয়ে কোনো কথা নেই। ফলে এই সবটা বুঝতে, এবং এরপরে ধরুন যদি ধরা যাক যে স্কুল শিক্ষা, প্রাথমিক শিক্ষা, ভারতবর্ষের গত কয়েক বছরে প্রায় লক্ষাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেল সে বিষয়ে কোনো কথা নেই। দেশের যে বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলো আছে, সরকারি স্কুল যেগুলো আছে, আমি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বলছি, সেগুলোর কি অবস্থা তা নিয়ে একটি কথাও এই নীতিতে উচ্চারিত হলো না। অথচ একটি নীতি প্রণয়ন করার আগে যেটা লাগে সেটা হচ্ছে যে বর্তমানে দেশের শিক্ষা কাঠামোর কি হাল হকিকত, কি অবস্থা, সে বিষয়ে আলোকপাত করা। না করলে আমি কি পরিবর্তন আনবো সেটা বোঝা মুশকিল হয়। সে বিষয়ে কোনো কথা নেই। কলেজ শিক্ষা, উচ্চ তার থেকে উচ্চতর শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা নিয়েও নানান কথা বলা হয়েছে, সে প্রসঙ্গে যাব। কিন্তু সবটা মিলিয়ে যদি বুঝতে চাই তাহলে বুঝতে কোনো অসুবিধেই হয় না যে যে ভালো ভালো কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো যদি ঠিকঠাকভাবে রূপায়িত করতে হয়, সরকার যদি সেই সদিচ্ছা নিয়েই রূপায়িত করতে চান, তাহলে একটা বিপুল অর্থের প্রয়োজন। এই অর্থটা কোথা থেকে আসবে? এই নীতিতে বলা হয়েছে যে আমাদের দেশের যে জিডিপি, মোট যে জিডিপি, সেই জিডিপির 6% এই মহাযজ্ঞে ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী বলছেন মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞে ব্যবহার করা হবে 6%। 1968 সালে আমাদের যে প্রথম শিক্ষানীতি বেরোয়, শিক্ষা কমিশন, 64 থেকে 66 শিক্ষা কমিশন হয় স্বাধীনতার পরে, প্রথম শিক্ষা যে নীতি বেরোয়, সেই তখন থেকে, তারপরে কোঠারি কমিশন, তাদের থেকে, সেই সময় থেকে আমরা শুনে আসছি, ওই গাজরটি চোখের সামনে আমাদের নাড়ানো হয়েছে যে ওই জিডিপির 6% শিক্ষায় ব্যয় করা হবে। সে তো হয়নি, বোঝাই যাচ্ছে। এই সরকার
তাদের পারফরমেন্সটা কীরকম, এবং এরা বলছে এই অর্থ বরাদ্দের কথা কি তাদের, তারা 2014-15 থেকে 2019-20 একদম ঠিক এই সরকার জবে থেকে ক্ষমতায় এসছে, শিক্ষা খাতে মোট যে বরাদ্দ, মোট সরকারি বরাদ্দের যে শতাংশ শিক্ষা খাতে এই সরকার ব্যয় করেছে 2014-15 থেকে আর 2019-20 পর্যন্ত, এই পরিসংখ্যানটা একটু যদি নজরে আনি কি দেখব, 14-15 ছিল 4.14%, পরের বছর সেটা কমে দাঁড়ালো 3.75%, তারপর কমে দাঁড়ালো 3.65%, তারপরের বছরে সামান্য বাড়লো 3.7%, তারপরে আবার দ্রুত কমে এলো 3.4% এবং 3.4%। এই তো তাদের বরাদ্দের পরিমাণ। মোট জিডিপির কি সংখ্যা তারা ব্যয় করেছেন, 6% নিয়ে যাবেন তো, 0.53% থেকে 2014-15 এটা ক্রমশ নেমে এসেছে 50, 47, 48, 45, 44, মানে 0.44% জিডিপি এই সরকার শিক্ষা খাতে ব্যয় করেছেন। এরা বলছেন যে জিডিপিকে আগামী 10 বছরের মধ্যে 6% তারা নিয়ে যেতে চান। আরে মানুষের মানে যদি আমি একটা কথা বলি, আমার সেই কথা বলার পেছনে কি সদিচ্ছা আছে সেটা তো মানুষকে একটুখানি বুঝতে হবে। ফলে এই বোঝাতে একটুখানি সমস্যা অবশ্যই আছে, এই বোঝায় নিশ্চিত সমস্যা আছে। এই সমস্যার যে চেহারা, সুতরাং এই যে সরকারি বরাদ্দ ইত্যাদি, সরকারি বরাদ্দকে বাদ দিয়ে কি করে এত কিছু হবে সেই সমস্ত প্রশ্ন যদি নাও বলি, এছাড়াও এখানে বেশ নানান যে ওই রাংতার মোড়কের কথাগুলো বলছিলাম সেখানে বলা আছে। তার মধ্যে সব থেকে প্রথমে যেটা বলা আছে সেটা হলো এই যে সব থেকে প্রথমে যে কথাটা বলা আছে সে কথাটা হচ্ছে যে এই শিক্ষার বাণিজ্যিকরণ করাটা ভাই মোটেই ভালো কথা নয়। শিক্ষা একটা সামাজিক সেবা, সামাজিক পরিষেবা, এবং এখান থেকে মুনাফা লোটা মোটে ভালো নয়। এই কথাটা এই শিক্ষানীতিতে বলা আছে এবং একবার নয় একাধিকবার বলা আছে। এবং এ কথা তো খুব ভালো কথা, দেশের শিক্ষাবিদরা এ কথা বহুদিন ধরে বলে আসছেন, আমরা বলে বলে হয়রান হয়ে গেছি, গলা ফেটে গেছে আমাদের এই কথা বলতে বলতে যে শিক্ষায় বাণিজ্যিকরণ, এরম খোল্লা বাণিজ্যিকরণ করো না। দেশটা ভারতবর্ষ, বহু প্রান্তিক, অর্থনৈতিকভাবে প্রান্তিক এবং ভৌগোলিকভাবে প্রান্তিক মানুষকে, পড়ুয়াদের এই বিষয় এই অবাধ বাণিজ্যিকরণের ফলে তারা পড়াশোনার অঙ্গন থেকে বাইরে থেকে যাবে, এই কথা তো আমরা বলে আসছি। তো এই নীতিতে সেই কথা বলা হলো, সুতরাং আমাদের তো শুনতে খারাপ লাগার কথা নয়। এই নীতিতে বলা হচ্ছে অন্তর্ভুক্তিকরণের কথা, এই যে বিভিন্ন পিছিয়ে পড়া সামাজিক বর্গের মানুষ, পিছিয়ে পড়া সমাজের পিছিয়ে পড়া যে অংশের মানুষ, তাদের শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে। খুব ভালো কথা। আমাদের এর আগের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতেও সেই একই কথা বলা ছিল। এতেও তো আমাদের আপত্তি থাকার কোনো কথা নয়। বলা হয়েছে এই যে সামাজিক বিভিন্ন পিছিয়ে পড়া সামাজিক বর্গের মানুষদের শিক্ষার ভেতরে নিয়ে আসা হবে, এর জন্য আর্থিক বরাদ্দও করা হবে, এটাও শুনতে খারাপ লাগার কথা নয়। তাহলে ওই যে বলছিলাম যে ওই যে রাংতার মোড়কে বীজস্থলী, এই রাংতাটা, ওপরের এই রাংতাটা যদি সরিয়ে দেওয়া যায় তাহলে দাঁড়াচ্ছেটা কি? আমি এই অঙ্গনবাড়ি দিয়ে শুরু করেছিলাম, প্রাথমিক শিক্ষা, স্কুল শিক্ষা, সেখানেও নানান অসুবিধে আছে। তার মধ্যে একটা কথা দ্রুত বলে নি, যেটা এক্ষুনি উল্লেখ করতেই হয়, সেটা বলা হচ্ছে যে টেক্সট বই কি হবে স্কুলগুলোতে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করে দেবে। দেশে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আছে, সেই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তার একটা ধাঁচা তৈরি করে দেয়। সেই ধাঁচা অনুযায়ী বিভিন্ন রাজ্যগুলো তার মতো করে তাদের রাজ্যের যে বাস্তব পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে পাঠ্যপুস্তক তৈরি করে। সে কথা তো কিছু বলা হলো না, সে কথার না বলে একদম সরাসরি তার কেন্দ্রীকরণ করে দেওয়া হলো।
তো এই যে কেন্দ্রীকরণের শুরু, এই কেন্দ্রীকরণের প্রবণতাটা গোটা শিক্ষার নীতিতে রয়েছে, একদম স্কুল পাঠ্যক্রম থেকে শুরু করে একদম উচ্চশিক্ষা পর্যন্ত। এবং এই পাঠ্যপুস্তক যদি কেন্দ্রীয়ভাবে তৈরি হয়, তাহলে সেই কেন্দ্রীয়ভাবে তৈরি করা পাঠ্যপুস্তকে কাদের অঙ্গুলি হেলন থাকবে এবং কাদের চিন্তাভাবনা থাকবে সেটাও বুঝে নিতে অসুবিধে হয় না। অবশ্যই সংঘ পরিবারের একটি পরিষ্কার চিন্তাভাবনা তার মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। ফলে এই সমস্ত যখন বিষয়, তার মধ্যে এই পাঠ্যক্রম তৈরি করার আগে যে বারবার বলছিলাম যে কেন্দ্রীকরণের যে প্রবণতা, এটা বোঝাই যায় যে দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটাকে একদম সরাসরি অবহেলা করে পাশ কাটিয়ে গিয়ে সবটা নিজের হাতের মধ্যে কেন্দ্রীয় সরকারের কুক্ষিগত করার একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার প্রতিফলন ছত্রে ছত্রে হয়েছে। আমরা একটু উচ্চশিক্ষায় আর একটু বেশি করে যদি নজর রাখি, এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সমাজ, তোমরা যারা রয়েছো কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট, ফলে তোমরা তোমাদের সরাসরি যোগ আছে এরম কতগুলো বিষয় যদি নিয়ে আসি। প্রথম যেটা নজরে লাগে সেটা হচ্ছে এই যে বলা হয়েছে এই কলেজগুলোর, আগে খসড়া নীতিতে বিশ্ববিদ্যালয়ের কথাও বলা ছিল, এই নতুন চূড়ান্ত নীতিতে বিশ্ববিদ্যালয়ের কথাটা বলা হয়নি, কলেজের কথা বলা হয়েছে পরিষ্কারভাবে। ৩,০০০ অন্তত কলেজ এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে সম্ভবত বিশ্ববিদ্যালয়ও পড়ে। তো বিশ্ববিদ্যালয়ে ১,৩০০ ছাত্র পাওয়া হয়তো কঠিন নয়, কিন্তু বলা হয়েছে যে কলেজগুলোতে অন্তত পক্ষে ৩,০০০ ছাত্র হতে হবে। তো ৩,০০০ ছাত্র বলতে পারেন যে ৩,০০০ ছাত্র তো ভালোই, বড় কলেজগুলোকে তো বড় করাই উচিত। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি? দেশের কটা কলেজ আছে যে কলেজে ৩,০০০-এর বেশি ছাত্র, বা ৩,০০০ বা ৩,০০০-এর বেশি ছাত্র? সারা দেশের মোট যে ছাত্র সংখ্যা, এই মোট যে কলেজের সংখ্যা, সেটা হচ্ছে ৩৯,০০০। এই ৩৯,০০০-এর মধ্যে আমাকে একটা সেকেন্ড একটু সময় দিতে হবে, একটা মিনিট সময় দিতে হবে। একটু 2 মিনিট উঠতে বাধ্য হচ্ছি, আমার মোবাইলের চার্জ চলে যাচ্ছে, আমি একটু চার্জারটা নিয়ে এসে 2 মিনিট, 1 মিনিট। ঠিক দেশে মোট ৩৯,০০০ কলেজ আছে। ৩৯,০০০ কলেজের মধ্যে সারা দেশে একটি সমীক্ষা হয় প্রত্যেক বছর, তারা সরকারি সমীক্ষা, ন্যাশনাল হায়ার এডুকেশন সার্ভে, তার একটা কেন্দ্রীয় সরকারই করে। তারাই বলছে যে দেশে মাত্র ১৫০০-র আশপাশে কিছু একটা সংখ্যা এরকম কলেজ আছে যেখানে মাত্র ৩,০০০-এর বেশি ছাত্র পড়াশোনা করে। গোটা এই যে ৩৯,০০০-এর মধ্যে সেই সংখ্যাটা হচ্ছে 4%। আর ৫০০ বা তার থেকেও কম ছাত্রওয়ালা কলেজ, এর সংখ্যা প্রায় ৬২%। তাহলে দাঁড়ালোটা কি? যে বাকি এই তার মানে ওই 4%-এর বাইরে যে কলেজগুলো রইল, সেই কলেজগুলো তাদের কি হবে? তো শিক্ষানীতি বলেছে যে সমস্ত কলেজ টিকে থাকতে পারবে না, তাদের ওই বয়স্কদের সেখানে বয়স্কদের পাঠশালা করে দেওয়া হবে, বয়স্ক শিক্ষার কেন্দ্র করে দেওয়া হবে, এবং কিছু কলেজকে আবার একসঙ্গে করে ক্লাস্টার ইত্যাদি করে দিয়ে ক্লাস্টার কলেজ করে দেওয়া হবে, আর বাকিগুলো স্রেফ উঠে যাবে। সুতরাং তারা যদি টিকে থাকতে না পারে, তাদের তো উঠেই যেতে হয়। তো এই হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। যে এবারে তাতে অসুবিধে কাদের? এই কম ছাত্রওয়ালা কলেজগুলো
এগুলো রয়েছে কোথায়? এই কম ছাত্রওয়ালা কলেজগুলো মূলত রয়েছে আমাদের দেশের বিপুল যে শহরগুলোর বাইরে যে যে বিপুল বিশাল ভারত, সেখানে এই কলেজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রামাঞ্চলে এই কলেজগুলো রয়েছে, দেশের প্রান্তিক অঞ্চলে এই কলেজগুলো রয়েছে, এবং এরকম বহু কলেজ যেগুলো নানান লড়াই আন্দোলনের ফলে স্থানীয় অঞ্চলে সেই কলেজগুলো তৈরি করা গিয়েছে। এবং এই কলেজগুলো উঠে গেলে চট করে পাশের পাড়ায় গিয়ে বা পাশের গ্রামে গিয়ে যে কলেজটাতে আমি পড়াশুনো করে আসতে পারতাম, সেই সুযোগটাই নষ্ট হয়ে যাবে। তাহলে কারণ আমাকে তখন পাড়ি দিতে হবে শহরের 3000 ছাত্রওয়ালা বড় কলেজে পড়তে, আমায় তখন পাড়ি দিতে হবে অনেকটা পথ, এবং তাতে খরচ বোঝাই যাচ্ছে। এবং সেই সমস্ত কলেজে পড়ার, সেই সমস্ত কলেজগুলো কারা তৈরি করবে? সেই কলেজগুলো অবশ্যই যারা টাকা লগ্নি করবে তারা সেই সমস্ত কলেজ তৈরি করবে, অর্থাৎ বেসরকারি লগ্নি যেখানে হবে। এবং যারা এত বড় কলেজ ফাঁদবে, 3000-এর বেশি, 3, 4, 5000 ছাত্রওয়ালা কলেজ ফাঁদবে, তারা তো আর সমাজ সেবা করতে সত্যি সত্যি বসবে না, এই কথাটা তো বুঝেই নেওয়া যায়, যতই নীতিতে বলা থাকুক না কেন। ফলে তারা তাদের মাইনে বাড়াবে কলেজ, সুতরাং পড়ার খরচ বাড়বে, কলেজগুলোর বেসরকারীকরণ হবে এবং পড়ার খরচ বাড়বে। এটাই হচ্ছে এখান এই যে বক্তব্য, এই বক্তব্যের মূল সুর। এবং এর মধ্যেও আরেকটা কথা বলা হলো কি, যে শিক্ষাক্রমগুলোকে এখন থেকে ওই মানে স্নাতক স্তরের শিক্ষা এখন থেকে হবে হচ্ছে 4 বছরের স্নাতক স্তরের শিক্ষা হবে। তো 4 বছরের স্নাতক স্তরের শিক্ষা ভালো কথা, তাতে অসুবিধে কি? 4 বছরের স্নাতক স্তরের শিক্ষার অসুবিধে কিছুই নেই। একটাই শুধু অসুবিধে, সেটা হচ্ছে যে এই 4 বছরের মধ্যে যা শেখানোর কথা বলা হয়েছে, এই 4 বছরের শেখানোর মাপটা কিন্তু সাংঘাতিক। সেখানে সব রকম নাকি পড়তে হবে, একটি স্নাতকের ছাত্রকে সব রকম পড়তে হবে। সে যদি চায়, সে ইংরেজির সঙ্গে পদার্থবিদ্যার সঙ্গে সে একটু গান বাজনা সবই শিখতে পারে। এবং এই নীতিতে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে 64 কলার কথা। বারবার তো ভারতীয় সংস্কৃতির কথা উঠে এসছে নানান জায়গায়, এবং এটা বুঝতে অসুবিধা হয় না। সংস্কৃত প্রধান যে ভারতীয় সংস্কৃতি, এই দেশের এই গোটা শিক্ষানীতিতে কোথাও ধর্মনিরপেক্ষতার কথা বলা তো নেই। গোটা শিক্ষানীতিতে ইসলামী যে পড়াশুনোর যে ট্র্যাডিশন, সেই নিয়ে একটা কথাও নেই। সবটাই হচ্ছে একদম ওই সংস্কৃত কেন্দ্রিক ভারত। তো সেখানে আগে নাকি 64 কলা শিখতে হতো, ফলে 64 কলার মতো ছাত্ররা নাকি এখন এরকম নানান বিষয় একসঙ্গে পড়বে। আসল উদ্দেশ্যটা তাহলে কি? তার মানে স্নাতকে কোথাও আমি ছাত্রদের একটি কোনো বিষয়ের গভীরে ঢোকালাম না, গভীরে না ঢুকিয়ে আমি তাদের একটা ডিগ্রি দিয়ে, স্নাতকের একটা ডিগ্রি দিয়ে তাদের আমি বার করে দিলাম। এবং এতে কাদের সুবিধা হবে? এতে সুবিধা হবে তাদের যারা হচ্ছে ওই বিভিন্ন বাণিজ্যিক সংস্থা, বিভিন্ন বেনিয়া যারা সংস্থা, তাদের সুবিধা হবে। তারা কম পয়সায় তারা তাদের শ্রমিক পাবে, যারা মোটামুটি অল্প বিস্তর কোনো বিষয়ে তাদের গভীর কোনো জ্ঞান নেই, সবকিছু অল্প 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 করে পড়ে তারা হচ্ছে এই সমস্ত সংস্থাগুলোই তারা ঢোকার চেষ্টা করবে, গুতগতি করবে। যেটা বলা হলো না, যেটা মানে বলতে গিয়েও ওই নানান একথা সে কথা বলে যেটা বলা হলো, সেটা হচ্ছে যে মূলত এই 4 বছরের মধ্যে বিভিন্ন সময় যে যখন চাইবে
সে ডিপ্লোমা বা ইত্যাদি নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। ডিপ্লোমা বা সার্টিফিকেট ইত্যাদি নিয়ে কারোর ধরুন মনে হলো যে 1 বছর পড়েছি বা 2 বছর পড়েছি, আর আমি পড়বো না, তাহলে সে বেরিয়ে যেতে পারে। তাহলে আমি আরো সুবিধে করে দিলাম যে যারা একটু কম পড়াশুনো করে বেরিয়ে গেল, তারা এই বিভিন্ন বাণিজ্য সংস্থায় আরো কম দামের শ্রমিক হিসাবে তারা আসলে ঢুকবে। তাহলে এই বিষয়গুলো আরো পরিষ্কার হয় যদি আমি পরের আলোচনাটাতে যাই। যে আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বলা হয়েছে কেউ গবেষণা করতে করতেও সে স্নাতক করে ফেলতে পারে। মানে 4 বছরে কেউ যদি গবেষণা করে তাহলেও সে স্নাতক হতে পারে। এতে আবার দুদিকেই ক্ষতি, সেই আলোচনায় আমি একটু পরেই আসছি। তার আগে আরেকটা কথা বলে নেওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে আরেকটা খুব মারাত্মক কথা বলা হয়েছে যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে বা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো এখন থেকে 3 রকমের হবে। একটা তো হবে কলেজ, আর হবে কিছু টিচিং বিশ্ববিদ্যালয় যাদের কাজ হবে শুধুই পড়ানো, খাতা দেখা, পরীক্ষা নেওয়া, এই ইত্যাদি ইত্যাদি। তারা গবেষণা তেমন কিছু করবে না। আর কিছু বিশ্ববিদ্যালয় হবে যারা হবে শুধু গবেষণাটাই তারা মন দিয়ে করবে। তো এতেও বলতে পারে তো ভালোই, তাহলে গবেষণায় জোর দেওয়া হচ্ছে। আসলে কিন্তু হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে গবেষণার সুযোগ কমানো হচ্ছে। টিচিং বিশ্ববিদ্যালয়ে কারা হবে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। গত 2008 থেকে 2014-15 পর্যন্ত একটা বিপুল সংখ্যার বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এবং সেটা প্রায় মানে 2008-এ যেটা ছিল 15-16টা, সেটা প্রায় 1500, 2015-তে হয়েছে প্রায় 236টা, প্রায় 1600% বৃদ্ধি। গত 5 বছরে তা আরেকটু বেড়েছে, এখন সেটা হচ্ছে 384। তো ফলে গোটা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় 14 থেকে বেড়ে হয়েছে 384। ফলে কাদের রমরমা হবে? এরা কিন্তু গবেষণা করতে চায় না। এরা যেটা চায় সেটা হচ্ছে একদম কিছু চকচকে ক্লাসরুম হবে, সেখানে মোটা মাইনেতে কিছু ছাত্র পড়তে আসবে, এবং তাদের কোনো রকম করে একটা ক্লাস সিলেবাস শেষ করিয়ে তাদের একটা ডিগ্রি দিয়ে বের করে দেওয়া। গবেষণা করতে তো খরচা লাগে, গবেষণা করতে তো একটা পরিকাঠামো তৈরি করতে হয়। গবেষণা করার জন্যে যে মানের শিক্ষক অধ্যাপক নিয়োগ করতে হয়, এবং তাদের অবশ্যই সঠিক বেতন দিয়ে তাদের রেখে দিতে হয়, তাতে তো অনেক ঝুটঝামেলা। ফলে এসব করার কোনো দরকার নেই। ফলে কোনো রকম করে ডিগ্রি দিয়ে বার করে দেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে। এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় না। তো ফলে এই যে বলা হলো যে টিচিং বিশ্ববিদ্যালয়, এই টিচিং বিশ্ববিদ্যালয় আসলে এদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই যে সময়টা বললাম, যে সময় এই মানে 14 থেকে বেড়ে 384টা বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, এই সময় মানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে মাত্র 15%। তো বোঝাই যাচ্ছে যে জোরটা কোন দিকে। সরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হলে বরং গরিব গুরব ছেলেরা, সরকারি কলেজ যত বাড়বে তত গরিব গুরব ছেলেরা, মধ্যবিত্ত বাড়ির ছেলেরা, তারা সেখানে গিয়ে পড়াশোনা করতে পারবে। কজনের সাধ্য আছে? এই কলকাতা শহরের আশপাশে এরকম বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। শহরের বাইরে যাবার দরকার নেই। এখানে তাকালেই বুঝতে পারা যাবে যে একটা বিএ কোর্সে পড়তে গেলে কত টাকা লাগে। প্রায় লক্ষাধিক টাকা বা 1 লাখের কাছাকাছি একটা অঙ্কের টাকা লাগে। বিএসসি পড়তে গেলে ওই রকম 1-1.5 লাখ টাকা করে লাগে। স্নাতকোত্তর পড়তে গেলে লাগে এরকম একটা বিপুল অঙ্কের টাকা। সুতরাং এই যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসবে কারা, আর কারা পড়তে আসতে পারবে না? তাহলে বোঝা যাচ্ছে যে গোটা অভিমুখটা হচ্ছে এই শিক্ষানীতি, সেটা হচ্ছে বেসরকারীকরণ। এবং ওই যে বারবার অন্তর্ভুক্তিকরণের কথা বলা হয়েছে না, যে সমাজের বিভিন্ন লোককে আমার মধ্যে নিয়ে আসবো, পিছিয়ে পড়া মানুষকে আমাদের শিক্ষার অঙ্গনে নিয়ে আসবো, এগুলো একেবারে রাংতার মোড়ক। আসল উদ্দেশ্যটা হচ্ছে এদের
এখান থেকে বাদ দিয়ে রাখা, বের করে দিয়ে রাখা, এই গোটা শিক্ষার অঙ্গন থেকে কি করে তাদের এক্সক্লুড করা যায়। এটা একেবারে ইনক্লুসিভিস্ট একটা পলিসি নয়, এটা হচ্ছে এক্সক্লুসিভিস্ট একটা পলিসি। হলো পরের যে বিষয়, সেই বিষয়টাতে আরেকবার নজর ফিরে যাই, সেটা হচ্ছে গবেষণার বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গবেষণার বিষয়টা ফিরে যাই। এই যে 4 বছরে গবেষণা করা যায়, গবেষণা বিশেষভাবে খুঁটিয়ে দেখা, যারা অনুসন্ধিৎস ছাত্রছাত্রী তাদের মনে যদি সেই অনুপ্রেরণা থাকে, অনুপ্রেরণা বাজে কথা, যে অনুসন্ধিৎসা থাকে, তাহলে তারা নিশ্চয়ই গবেষণায় মন দিতে পারেন। কিন্তু বিধিবদ্ধভাবে এই যে আমাদের এখনো পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা চলেছে, যে 3 বছর স্নাতক এবং তারপরে 2 বছর স্নাতকোত্তর, এই ব্যবস্থা তো বেশ চলছিল। এই স্নাতকে তাদের যে কোনো একটি বিষয়, সেই বিষয় সম্বন্ধে তাদের একটা সম্যক জ্ঞান দেওয়া হলো, এবং স্নাতকোত্তরের মূল তার যে গন্ধ, তার যে ফ্লেভার, তার স্বাদ গন্ধটাই হচ্ছে ছাত্রছাত্রীদের কিরকম করে এই গবেষণার, উচ্চতর শিক্ষার যে জগৎটা, জ্ঞান সৃষ্টির যে জগৎটা, সেই জ্ঞান সৃষ্টির জগৎটার কাছাকাছি নিয়ে যাওয়া। এই জ্ঞান সৃষ্টি করার যে অপূর্ব যে জগৎ, সেই জগতে যেতে গেলে তার আরো কিছু প্রশিক্ষণের প্রয়োজন হয়। সেই প্রশিক্ষণটা এরকম হঠাৎ করে আমি মনে করব কাল থেকে, হ্যাঁ এরকম হয় না তা নয়, কিন্তু এটা কোনো সার্বিক কোনো গবেষণাক্রমে চেহারা হতে পারে না। ফলে ওই 4 বছরের গবেষণাটাও একটা যে কি দাঁড়াবে সেটা বুঝতেই পারা যাচ্ছে। তার সব থেকে বড় কথা হচ্ছে যে কলেজে গবেষণা হবে, কটা কলেজ রয়েছে আমি খুঁজে দেখতে বলবো আপনাদের, কটা কলেজ রয়েছে ভারতবর্ষে যেখানে গবেষণা করার উপযুক্ত পরিকাঠামো রয়েছে, উপযুক্ত লাইব্রেরি রয়েছে, উপযুক্ত গবেষণাগার রয়েছে। এই প্রশ্নের উত্তর কে দেবে? এই কলেজগুলোকে গবেষণা করার জন্য, তৈরি করার জন্য। সুতরাং এটাও যে আরেকটা ধাপ্পা, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। ফিরে যাই স্নাতকোত্তরে, তাহলে টিচিং বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো গাদা গাদা। তার মানে সেখানে বোঝাই যাচ্ছে গবেষণায়, বিশেষ করে মৌলিক গবেষণায় তাদের মোটেই মন থাকবে না। মৌলিক গবেষণা তো বাজারে বিক্রিও হবে না। যদি দর্শনের কোনো বিষয়ে গবেষণা কেউ করতে চায়, বা পার্টিকেল ফিজিক্স নিয়ে কেউ গবেষণা করতে চায়, সেই গবেষণার ফল কোন 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 শিল্পে কাজে লাগবে এই মুহূর্তে? আজকে সেই গবেষণার ফল কালকে কাজে লাগছে, কোথায় কাজে লাগবে? সুতরাং বোঝাই যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রটা ক্রমশ আরো সংকুচিত হলো, এবং এই টিচিং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ল। এর উপরে আবার বলা হচ্ছে এমফিল তুলে দেওয়া হবে। তো এমফিল তুলে দেওয়া হচ্ছে গবেষণার উপরে আরেকটা কুঠারাঘাত, যে অনেকে আছেন যারা স্নাতকোত্তর শেষ করেছেন, করে পিএইচডিটা করতে তারা চান কি চান না তারা বুঝতে চাইছেন, বুঝে তারা মাঝখানে একটা সময় তারা গবেষণার প্রশিক্ষণের ভেতরে তারা ঢুকলেন এবং গবেষণাও করলেন। গবেষণা করে তারা যদি মনে করেন যে হ্যাঁ এটা বেশ, এটাই আমি করতে চাই, তাহলে তারা পিএইচডি করতে ঢুকলেন, আরো উচ্চতর গবেষণা ডিগ্রির জন্য ঢুকলেন তারা। বা যদি কেউ না চান, তারা এমফিলটা করে অন্তত বিষয়টার আরেকটু গভীরে গিয়ে নিজের গবেষণার যে করার যে তার যে সৃষ্টির বাসনা, সেই বাসনাটা খানিকটা চরিতার্থ করে তিনি বেরিয়ে যেতে পারতেন। এই শিক্ষানীতিতে বলা হয়েছে এমফিল তুলে দেওয়া হলো। এটা আমার মতে এটা গবেষণার ক্ষেত্রকে আরো সংকুচিত করা। এই সমস্ত করার পরেও তারা যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে বেসরকারীকরণ তো করলেন, বেসরকারীকরণ করা ছাড়াও তারা আরেকটা গাল ভরা কথা বলেছেন আন্তর্জাতিকীকরণ, ইন্টারন্যাশনালাইজেশন। তো ভালো, জ্ঞানের তো কোনো দেওয়াল হয় না, তো পরিষ্কার জ্ঞানের চর্চা হবে, এক দেশের মানুষ আরেক দেশে যাবে, এবং তো আমাদের নিজেদের চর্চার মধ্যেও রয়েছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের বৌদ্ধিক আদান প্রদান, অর্থের নয়, বৌদ্ধিক আদান প্রদান, এবং তারা আসে, আমরা যাই, আমাদের ছাত্ররা সেখানে যায়, সেখানকার ছাত্ররা আমাদের এখানে আসে। এরকম কলকাতা বিশ্ববিদ্যালয়েরই বহু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এরকম বোঝাপড়া আছে।
মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করা আছে, কিন্তু হয়, তাহলে আপত্তিটা কোথায়? আপত্তিটা হচ্ছে ওইখানে। আবার এই কোনো কিছুই তো এরা যেটা বলছেন রাংতার মোড়ক, বলছেন যে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে কারা বিশ্বের 100টা সেরা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই 100টা সেরা বিশ্ববিদ্যালয় কে ঠিক করবে সেটাও নয়, সেটাও প্রশ্নের ব্যাপার আছে, যে কে ঠিক করবে কোনটা কোন 100টা সেরা, সেটা নয় বাদ দিলাম। পৃথিবীতে সেরা 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 বিশ্ববিদ্যালয় বলে যেগুলো পরিচিত, দু একটা নাম নেওয়া যেতেই পারে। কেমব্রিজ আছে, অক্সফোর্ড আছে, হার্ভার্ড, এমআইটি রয়েছে, সুইডেনের উপসালা ইউনিভার্সিটি রয়েছে, এরকম নানান বিশ্ববিদ্যালয়, ইম্পিরিয়াল রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, সেরা সেরা বিশ্ববিদ্যালয় খুঁজে দেখুন তো। এই আন্তর্জালকের ভেতরে ঢুকে, ইন্টারনেটে ঢুকে কটা দেশে কেমব্রিজ তার ক্যাম্পাস খুলেছে, কটা দেশে এমআইটি তার ক্যাম্পাস খুলেছে। আছে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়, কিছু কিছু তাদের ওই মধ্য প্রাচ্যের কিছু দেশ, সেখানে তারা দুবাই টুবাই এই সমস্ত অঞ্চলে তারা কিছু কিছু ক্যাম্পাস খুলেছে, এরকম আছে কিছু, একেবারে নেই তা নয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো কোন বিশ্ববিদ্যালয়? এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মূলত দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর স্তরের বিশ্ববিদ্যালয় মানের বিচারে, এবং তারা বাজার খুঁজছে, তারা বেঁচে থাকার জন্য বাজার খুঁজছে। কারণ পশ্চিমের দেশগুলোতে সেরা সেরা বিশ্ববিদ্যালয়, উন্নত দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো, এখানে সরকার সেখান থেকেও তো হাত গুটিয়ে নিচ্ছে, ফলে সেখানেও বেঁচে থাকার একটা সাংঘাতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে, ফলে তারা বাজার খুঁজছে। এবং এটা আমি নিজে জানি কিভাবে এই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশে বাজার খোঁজে, এটার আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেই প্রসঙ্গের অবতারণে এই মুহূর্তে গেলাম না। এরা এইখানে এসে দোকান খুলতে চাইবে। কোন সেরা বিশ্ববিদ্যালয় কেমব্রিজ, অক্সফোর্ড, তারা এদেশে তারা কেন আসতে যাবে? এরম করে তাদের আমদানি করা যায় নাকি? রাতারাতি তারা এসে এখানে তারা একটা অক্সফোর্ড তৈরি হয়ে গেল, এর পেছনে একটা বিপুল বৌদ্ধিক ঐতিহ্য আছে। সে বৌদ্ধিক ঐতিহ্য একদিনে তৈরি হয় না, সময় লাগে, বছরের পর বছর লাগে, দশকের পর শতকের পর শতক লাগে। ফলে বোঝাই যাচ্ছে যে এই সমস্ত বিশ্ববিদ্যালয়কে ডেকে নিয়ে আসা হচ্ছে আসলে এই দেশের যে শিক্ষার বাজার, সেই শিক্ষার বাজারকে তাদের কাছে খুলে দেওয়ার জন্য। এই শিক্ষার বাজারটা কিন্তু ছোটখাটো নয়। শিক্ষার বাজার আমাদের একটা খুঁজে দেখতে পারেন ইন্টারনেটে, ইন্ডিয়ান ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে। তারা দেশের বিভিন্ন শিল্পক্ষেত্রের ব্যবসার কিরকম বাড়তে পারে না পারে ভবিষ্যতে তারা সমীক্ষা এবং তারা বিশ্লেষণ করে থাকে। তো ইন্ডিয়ান ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন বলছে যে 2025 নাগাদ, মানে খুব বেশি দিন নয়, বছর পাঁচেক পরেই এই দেশে উচ্চশিক্ষার, তাদের কথাই বলছি, উচ্চশিক্ষার বাজার মূল্য দাঁড়াবে 35 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 35.03 বিলিয়ন মার্কিন ডলার। তার টাকার অঙ্কের পরিমাপটা হচ্ছে 2,44,824 কোটি টাকা। তো অবশ্যই এই যে বিপুল বাজার, শিক্ষার বাজার, এই শিক্ষার বাজারে কে না আসতে চাইবে যদি আমার সরকার উদ্বাউ হয়ে খুলে দিয়ে বলে এসো এসো এসো? অবশ্যই তারা আসতে চাইবে, এবং অবশ্যই তারা এখানে এসে ওই গবেষণার ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি পরিকাঠামো কি তৈরি করবে দেশকে, সেই সব বিশ্ববিদ্যালয় আমাদের দেশকে গবেষণায় কোথায় এগিয়ে নিয়ে যাবে, এ কথা আর বিশদ বুঝিয়ে বলার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে মনে করি না। তারা আসবে টাকা লুটতে, তারা টাকা লুটে বেরিয়ে যাবে। কি প্রয়োজন ছিল? যদি সরকারের এতই সদিচ্ছা থেকে থাকে, যদি সরকারের এতই সদিচ্ছা থেকে থাকে যে তারা জিডিপির 6% ব্যয় করবেন, সরকারি ব্যয়ের 10%, 20% ব্যয় করবেন আগামী 10 বছরে বা 10 বছরের মধ্যে, যদি সেই মাপের তারা রাষ্ট্রীয় ব্যয় বাড়িয়ে চলবেন, বলতে পারতেন আমরা আরো সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয় খুলব, যাতে দেশের
যারা পিছিয়ে পড়া, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, বিপুল সংখ্যার পিছিয়ে পড়া মানুষ রয়েছেন এদেশে, তাদের শিক্ষার অঙ্গনে নিয়ে যাওয়া যায়। প্রথম প্রজন্মের যারা শিক্ষার্থী, প্রথম প্রজন্মের পড়ুয়ারা, তাদের শিক্ষার অঙ্গনে রেখে দেওয়া যায়। সে পথে তারা হাঁটেননি, সে পথে তারা হাঁটতে চান না। তারা যেটা চান খুব পরিষ্কারভাবে, অনেকক্ষণ আলোচনা হচ্ছে, আমি এবারে আলোচনাটাকে গুটিয়ে নিয়ে আসি। তারা যেটা করতে চাইছেন, দুটো কাজ করতে চাইছেন একদম অবাধে রাংতার মোড়কের তলায়। সেটা হচ্ছে তারা বেসরকারীকরণ করতে চাইছেন, শুধু তাই নয়, বাণিজ্যিকরণ করতে চাইছেন। বেসরকারীকরণ, নিশ্চয়ই এদেশে বহু এরকম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। দেশের সব থেকে বড় প্রমুখ বিজ্ঞান গবেষণা কেন্দ্র হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। দেশের অন্যতম বৃহৎ একটি শিল্পগোষ্ঠী সেই ইনস্টিটিউট তৈরি করেছিল, টাটা ইনস্টিটিউট বলে এখনও তাকে লোকে জানে। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে কত ধনী ব্যক্তির দান রয়েছে এই বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পেছনে। বেসরকারি অনুদানের, বেসরকারি পয়সা নিয়ে চলতে তো আপত্তি নেই, তার বাণিজ্যিকরণ, এইটা বড় মারাত্মক ঘটনা। এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি মানুষের কাছে নিয়ে যেতে হয়, যদি ইনক্লুসিভ হতে হয়, তাহলে অবশ্যই এই শিক্ষানীতি সেই দিকে কোনো দিক নির্দেশ করছে না। এই শিক্ষানীতি ভীষণভাবে গৈরিক শিক্ষায় দেশের পড়ুয়াদের শিক্ষিত করতে চায়। গৈরিক শিক্ষার আমি আর বিশদে যাচ্ছি না, তা বলতে কি বোঝায় এখানে যারা এই আলোচনা শুনছেন অনেকেই আজ করতে পারছেন, বুঝতে পারছেন। তারা চায় মানুষের, পড়ুয়াদের, এই প্রজন্মের, পরের প্রজন্মের শিক্ষার্থীদের চিন্তার উপরে আক্রমণ করতে এবং তাদের বাণিজ্যিক গোষ্ঠীর ক্যানন ফডারে পরিণত করতে শিক্ষার বাজারে। এই হচ্ছে এই গোটা শিক্ষানীতির মূল অভিমুখ। এখানে সেখানে দু একটা ভালো কথা, এখানে দু একটা ভালো শব্দ, ওখানে দু একটা ভালো শব্দ, কিছু কিছু দু একটা হয়তো সত্যি সত্যি হয়, তাহলে হয়তো ভালোই হবে, এ কথাটাও বলে রাখা দরকার। কিন্তু মূলত এই শিক্ষানীতির যা অভিমুখ, সে অতি ভয়ানক অভিমুখ। এই শিক্ষানীতির প্রতিবাদ সোচ্চারে করা দরকার, ছাত্র সমাজ থেকে আরম্ভ করে শিক্ষক সমাজ এবং যারা সমাজে যারা অভিভাবক রয়েছেন, ছাত্রদের অভিভাবকরা পর্যন্ত সবাই মিলে একসঙ্গে হাতে হাত ধরে এই শিক্ষানীতির প্রবল প্রতিবাদ করা দরকার। আমি আলোচনা এখানে শেষ করি, আরো অনেক কথা বলার থাকে কিন্তু পরিসর কম। আমি বরং কিছুটা সময় ব্যয় করি। নানান প্রসঙ্গ এখানে উঠে এসছে, আমি একটুখানি বলতে চাইব যে কিছু কিছু প্রশ্ন, সেগুলো আমি একটু, এখানে অনেকে করেছেন চ্যাট বক্সে, আমি কিছু প্রশ্ন বেছে নিয়ে বলছি। একজন বলেছেন যে অনেকেই বলছেন বেসরকারীকরণ কি খারাপ। তার আগে বলছি, একজন বলেছেন পুরোটা পড়ে কি এটাই মনে হয় না যে আমরা যারা গভর্নমেন্ট বা অ্যাফিলিয়েটেড স্কুলে পড়ে এসেছি, মাত্র 100 টাকা প্রতি বছরে, সেখানে এই পদ্ধতিতে পড়াশুনো করতে গেলে তার প্রায় কয়েক গুণ খরচ হবে, অর্থাৎ ইটস আ ফার্স্ট স্টেপ টু প্রাইভেট। অবশ্যই একদমই সত্যি কথা। এতক্ষণ যেটা আলোচনা করছিলাম যে বেসরকারি ক্ষেত্রে যেতে কোনো অসুবিধে নেই, কিন্তু সমস্যা হচ্ছে ওইখানেই। সমস্যা হচ্ছে যে বাণিজ্যিকরণ হচ্ছে যে মানুষের আয়ত্তের বাইরে যখন এই শিক্ষাকে নিয়ে যাওয়া হবে। তাতে আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এই বেসরকারি কথার প্রসঙ্গ যখন এলো, এই কথাটাও বলে রাখার দরকার যে একটা খুব ছোট্ট কথা ছুঁয়ে এই শিক্ষানীতি চলে গেছে। ওই সরকার কত টাকা দেবে, কিভাবে তারা হাত উপর করবে, তারা আদৌ কতটা পয়সা দেবে, এ কথা কোথাও পরিষ্কার করে কিন্তু বলা নেই এই গোটা নীতিতে। তো এটা বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আরেকটা বিষয় আমি বাদ রেখে গেছি, সেটাও স্মরণে এলো, আরেকটা বলবো। আরেকটা যেটা তারা বলেছে যে বিভিন্ন সমাজসেবী সংগঠনের কাছে টাকা চাওয়া যেতে পারে, সেখান থেকে সম্পদ সংগ্রহ করা যেতে পারে।
তহবিল অর্থ সংগ্রহ করা যেতে পারে। তাহলে যেটা বলতে চাইছেন, এই সব ভারতবর্ষের সব থেকে বড় এনজিও যদি থেকে থাকে এই মুহূর্তে, সেটা কে, তার নাম বুঝতে অসুবিধা হয় না, সেটা হচ্ছে আরএসএস। তো এই তারাও নিজেদের সমাজসেবী সংগঠন হিসাবে তারা নিজেদের পরিচয় দেয়। এরকম বহু তাদের স্বগোত্রীয় বহু সব ওই কোট আনকোট সমাজসেবী সংগঠন আছে, যারা শিক্ষাক্ষেত্রে তাদের টাকা অনুদান দিতে তারা পিছপা হবে না, বরং তারা এগিয়ে এসে সে অনুদান দিতে চাইবে। সুতরাং বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই কাদের কথা বলা হয়েছে। আরেকটা কথা বলা হলো না এখানে, সেটা হচ্ছে যে এই সাংঘাতিক কথা বলা হয়েছে যে ওই যে কেন্দ্রীকরণের কথা বলছিলাম না, যে এই হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া নামে একটা আমব্রেলা অর্গানাইজেশন হবে, তার আন্ডারে তার অধীনে আরও 3-4টে এরকম সংস্থা, কেন্দ্রীয় সংস্থা হবে, যারা কিনা এই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে তারা দেখভাল করবে। এবং চরম কেন্দ্রীকরণ করা হলো। আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নেন্সটা যেভাবে হবে, সেটা হবে একটা বোর্ড অফ গভর্নার্স হবে। এবং এই বোর্ড অফ গভর্নার্সটা তো সাংঘাতিক, পড়লে মানে ভাবতে বসলে বুঝতে অসুবিধা হবে না তারা কীরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাবে। সেখানে গণতান্ত্রিক কোনো ব্যবস্থা থাকবে না, সেখানে যারা ছাত্র থেকে শুরু করে শিক্ষক, কারুর অবদান, কারুর ভূমিকা সেখানে থাকবে না, ছাত্রদের কোনো ভূমিকা তো থাকবেই না। সুতরাং এই বোর্ড অফ গভর্নার্সে কিন্তু উল্টে বলা হয়েছে যে সমাজের শিক্ষাব্রতী কিছু মানুষ, তারা সেই বোর্ড অফ গভর্নার্সে তারা আসতে চান, শিক্ষায় উৎসাহ আছে এমন মানুষ আসতে চান। এটাও ওই মানে কারা এসে সেখানে বসবে এই বোর্ড অফ গভর্নার্সে, এটা বুঝতে অসুবিধা হয় না। ওই নির্দিষ্ট সংঘীয় দর্শনের যারা মানুষজন, তারা এসে এখানে এই জায়গাগুলো ভর্তি করবে, এবং বিভিন্ন শিল্পের মানুষ, বিভিন্ন বাণিজ্যের মানুষ, তারা এসে ওই শিক্ষায় উৎসাহ আছে বলে এই সুযোগে তারা ওইখানে এসে বসে পড়বেন। ফলে সব দিক থেকে আক্রমণ, ওই যে বলছিলাম চিন্তায় আক্রমণ, ওই যে বলছিলাম অর্থনৈতিকভাবে আক্রমণ, এই সবটা মিলিয়ে হচ্ছে এই গোটা শিক্ষানীতি। আরেকজন বলেছেন নতুন শিক্ষানীতিতে এমফিল তুলে দেওয়ার কথা বলা হচ্ছে, এটা তো আলোচনা করেছি। এই এমফিল তুলে দিলে মূলত গবেষণা সংকোচন হবে। আরেকজন বলেছেন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা খারাপ না ভালো। আচ্ছা, এইখানে এই কথাটা বলার দরকার আছে, মাল্টিডিসিপ্লিনারি না, এটা একটুখানি মানে এইটাতে অসুবিধে আছে যে আমার বলেছি যে 64 রকম জিনিস পড়ে কোনো বিষয়েরই গভীরে যাওয়া গেল না। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আন্তর্বিষয়ক পড়াশোনা, মানে ইন্টারডিসিপ্লিনারি। এটা খারাপ কে বলবে? জ্ঞানের গভীরে প্রবেশ করতে করতে, যখন জ্ঞানের উচ্চশিক্ষার ধাপে ধাপে যখন উঠছি, তখন এমন একটা সময় আসে যে জ্ঞানের বিভিন্ন শাখার থেকে আমার চর্চার উপাদান নেবার প্রয়োজন হয়। এটা সম্ভব। আমি জীবন বিজ্ঞানের একজন অধ্যাপক, আমার মনে হলো যে আমার এই জিনিসটা ভালো করে বুঝতে গেলে আমার একটু অঙ্কটা বোঝার দরকার আছে, অথবা আমার একটু ফিজিক্সটা বোঝার দরকার আছে। আমি সত্যি কথা বলতে কি, যে বিষয় নিয়ে কাজ করি সেইটা বুঝতে গিয়ে এখন আমার মনে হচ্ছে আমার পদার্থবিদ্যার একটা বিশেষ জায়গা আমার ভালো করে বোঝার প্রয়োজন আছে। এ তো হতেই পারে পড়তে। সুতরাং মানে সেই গতায়াত, এক বিষয় থেকে আরেক বিষয়ে গতায়াত, সেটা একটা মানে দাঁড়ায়, এবং সেটা উচ্চশিক্ষায় জ্ঞানের উচ্চতর যে চর্চা, সেখানে এটা আকচার হয়, এবং এটা হয় কাঙ্ক্ষিত, কাম্য। অসুবিধা হচ্ছে যে ওই সব রকমের একটু একটু করে পড়া, অসুবিধে সেইখানে। যদি বলতেন যে হ্যাঁ আমি 1 বছর নানা রকম পড়লাম, বাকি 2 বছর বা 3 বছর বাকি সময়টা আমি বা 2 বছর আমি সেই সময়টা আরেকটু গভীরে গিয়ে কোনো বিষয়ের পড়লাম, এমন কথার তো কোনো আজ এই গোটা শিক্ষানীতিতে নেই। আমেরিকাতে আছে, এটাও আরেকটা সাংঘাতিক একটা মজা, এটা ইয়ার্কি মেরেছেন এরা। একদিকে বলছেন ভারতীয় সংস্কৃত প্রধান সংস্কৃতি, যেটা বলেছিলাম, আবার এদিকে বলছেন তক্ষশিলা, নালন্দা, 64 কলা। আবার এই যে 4 বছরের শিক্ষাক্রম, এটা আবার একদম পুরোপুরি মার্কিনী একটা আইডিয়া। এবং সেখানেও জেনে রাখা ভালো, আপনারা জেনে রেখে দিন যে 4 বছর আমেরিকাতে যারা পড়ে, তারাও যদি গবেষণায় যেতে চায়, 4 বছরে স্নাতক করে
সরাসরি কেউ পিএইচডিতে ঢুকতে পারে না, তাদের একটা 2 বছর তাদের আবার পড়তে হয়, 2 বছরের স্নাতকোত্তর পড়ে তবে তারা গবেষণায় ঢুকতে পারে। এটাও কিন্তু জেনে রেখে দেওয়ার প্রয়োজন আছে। সুতরাং ওই মানে 4 বছর করেই সরাসরি গবেষণা এটা ঠিক ধোপে টেকে না। ফলে এই হচ্ছে এদের মানে সবকিছু এটা গুলিয়ে দেওয়া, বিভিন্ন কথার মোড়কে কতগুলো ভালো ভালো কথা নিয়ে এসে আসল অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া, গুলিয়ে দেওয়া। টেকনোলজিক্যাল স্লেভ তৈরি করার পদ্ধতিটা, টেকনোলজিক্যাল স্লেভ তো বটে। দেখুন, তো এরা বলেছে যে শিক্ষার অঙ্গনে নিয়ে আসতে হবে কাদের, ভালো প্রশ্ন, শিক্ষার অঙ্গনে নিয়ে আসতে হবে কাদের, কিভাবে নিয়ে আসবো, কি করে আরো বেশি করে প্রান্তিক মানুষদের শিক্ষার অঙ্গনে নিয়ে আসবো, না বিভিন্ন অনলাইন মাধ্যম, ডিজিটাল মাধ্যম, ডিস্টেন্স এডুকেশন এরকমভাবে নিয়ে আসবো। তো অনলাইন ডিজিটাল মাধ্যমে সেটা একটা সাপ্লিমেন্টারি একটা হতে পারে, যে আমি যেভাবে পড়াশোনা করছি তার পাশাপাশি একটা ভালো লেকচার, পৃথিবীর বিখ্যাত কোনো অর্থনীতিবিদের একটা ভালো লেকচার যদি আমি ডিজিটালি সেটাকে অ্যাক্সেস করতে পারি, সেটা আমি শুনতে পারি, তো ভালো কথা। কিন্তু ওই মানে পিছিয়ে পড়া মানুষদের শিক্ষার অঙ্গনে নিয়ে আসতে গেলে অনলাইন যেতে হবে, ডিজিটাল যেতে হবে, ডিস্টেন্স এডুকেশন মোডে যেতে হবে, এই পুরোটাই হচ্ছে ডিসক্রিমিনেটরি, পুরোটাই হচ্ছে মানে একটা সামাজিক বিভেদ এবং সামাজিক বৈষম্য তৈরি করার একটা রাস্তা। এটাও কিন্তু বুঝে নেওয়ার প্রয়োজন হবে। টেকনোলজিক্যাল স্লেভ নয়, আমি বলবো যে টেকনোলজিক্যাল ডিভাইড তৈরি করা, যে বিভাজন তৈরি করা। প্রাইভেটাইজেশনের কথা হয়েছে, স্কিলের বদলে সেমি স্কিল লেবার তৈরি করার কথা বলেছেন একজন। মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট, এই কথাটা বলা হয়েছে, মোটামুটি বলেছি। মাল্টিপল এন্ট্রি এক্সিট পয়েন্টের অসুবিধাটা হচ্ছে এইটা, যে ওই কম পয়সার গবেষণার ক্ষেত্রে আমাদের যে পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে ফান্ডিং ইত্যাদি। ফান্ডিং নিয়ে একটা কথা, ফান্ডিং এর কথা উঠলো বলে এক কথা চট করে বলেনি, সেটা হচ্ছে যে এটা বলে শেষের দিকে যাব, প্রায় হয়ে এসছে, অনেকক্ষণ হয়ে এসেছে, যে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বলে একটা এরা গবেষণা অনুদান দেওয়ার সংস্থা তৈরি করা। বললাম যে সবকিছু কেন্দ্রীকরণ করা, একটা কেন্দ্রীয় সংস্থা তৈরি করার কথা বলেছে। যখন খসড়া শিক্ষানীতিতে অন্যান্য কোনো অনুদান সংস্থার কথা বলাই ছিল না, কিন্তু এখানে অবশ্য বলা হয়েছে পাশাপাশি অন্যান্য যারা অনুদান দায়ী সংস্থা, যেমন সিএসআইআর আছে, ডিএসটি আছে, আইসিএইচআর আছে, এবং বিভিন্ন যারা রয়েছে তারাও অনুদান দিতে পারবে। কিন্তু এই ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনও গবেষণার অনুদান দেবে তো বটেই, অন্যান্য যে অনুদান দেওয়ার সংস্থা তার মধ্যে একটা তালমিল করে এরা একটা সমন্বয় রাখার কাজটা করবে। ভয়টা হচ্ছে এইখানে, যে এই যারা এরা তার মানে নির্দিষ্ট করে দেওয়ার জায়গাটা পাকা করলো যে কোন ধরনের বিষয়ে গবেষণার অনুদান দেয়া হবে। গোমূত্র থেকে আরম্ভ করে গরুর দুধে সোনা পাওয়া যায়, এই জাতীয় গবেষণার যদি অভিমুখ নির্দিষ্ট হয় বারবার ধরে, মৌলিক গবেষণার জায়গা যদি সংকুচিত হয়, এটাই হচ্ছে ভয়ের জায়গা। ফলে এই যে গবেষণার ক্ষেত্র সংকুচিত শুধু নয়, গবেষণার অভিমুখ নির্ধারিত করে দেওয়ার ব্যবস্থাও এখানে কিন্তু পরিষ্কারভাবে রয়েছে। আমি এই মোটামুটি, এবং আরেকজন বলেছেন দেশে ক্রমশ উচ্চবর্ণ নিম্নবর্ণ ভেদাভেদ স্পষ্ট হচ্ছে, এই শিক্ষা বিল সাম্প্রদায়িক শক্তির হাত তো শক্ত করবেই। এতক্ষণ যে আলোচনা হলো সেটা তার থেকেও এটা পরিষ্কার হয়, যে শক্তি এই শিক্ষানীতি নিয়ে নেমে পড়েছে মানুষের চিন্তায় আক্রমণ করার জন্যে, এবং সেই চিন্তায় আক্রমণ যদি চলে তাহলে অবশ্যই দেশের সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত হবে এবং দেশের ধর্মনিরপেক্ষতাও বিপন্ন হবে। ধন্যবাদ আমাদের। আমি অনেকক্ষণ আলোচনা করেছি, একটু আলোচনায় ঢুকতেও দেরি হয়েছে, কিছু যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি ছিল, আমার মোবাইলের চার্জও মাঝখানে চলে যাচ্ছিল যেভাবে আলোচনা করার। আশা করি আপনারা মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই যেভাবে পারবেন বন্ধুদের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে, বাড়িতে অভিভাবকদের সঙ্গে, পাড়ায় মহল্লায় যেখানে আলোচনা করতে পারবেন এই শিক্ষানীতির যে দিকগুলো এখন আলোচিত হলো
সেগুলো আপনারা আলোচনার মধ্যে রাখবেন এবং এর সমালোচনা করবেন, এর প্রতিবাদ জানাবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।